কিম জিয়ন বাংলো সবাই এক নামে চেয়ারম্যান বাড়ি হিসাবেই চিনে। মিস্টার আরএম মানে চেয়ারম্যান সাহেব এখন বাগানে বসে চা খাচ্ছে আর তার বাবা মিনহুর সাথে বসে গল্পগুজব করছে। আর তার ছোট ভাই জেহব পুরো বাড়ি সাজাতে ব্যস্ত, কারণ কাল বাদে পরশু ঈদ আর চেয়ারম্যান বাড়ি না সাজলে কি আর ঈদ মনে হয়, তাই পুরো বাড়িকে সাজাতেই জেহব উদ্যত হয়ে পড়েছে। আর তার এই সব কাজে সাহায্য করছে তার ছোট বোনের জামাই সুবিন। আসলে মিনহু ছিল এক সময়কার এই এলাকার চেয়ারম্যান। পরবর্তীতে মিনহু রিটায়ার নেওয়ার পর তার বড় ছেলে আরএম এই সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। এখন সে হয়েছে এই এলাকার চেয়ারম্যান। মিনহু আর যিশুর 3 সন্তান, বড় ছেলে আরএম, মেজো ছেলে জেহব আর ছোট মেয়ে হচ্ছে ইউনজুন। ইউনজুন ওর বাবা মার সাথে এখানেই থাকে। ওদের 3 জনেরই বিয়ে হয়ে গেছে আর এখন তাদের ঘরেও সন্তান আছে। বড় ছেলে আরএমের 2 ছেলে, বড় ছেলে জাংকুক আর ছোট ছেলে কাই। জেহবের 1 ছেলে 1 মেয়ে, মেয়ে হচ্ছে তে, আর তার ছোট একটা ভাই আছে, নাম হচ্ছে তেহুন। আর ইউনজুনের 2 মেয়ে, বড় মেয়ে জিমিন যে কিনা 13 বয়সী আর ছোট মেয়ে লিসা। এরা ছাড়াও বাড়িতে আরও একজন সদস্য আছে, সে হচ্ছে সুগার। সুগার বাবা ছিল আরএমের বিশ্বস্ত লোক। আসলে আরএমকে বাঁচাতে গিয়েই সুগার বাবা মারা যায় আর সুগার মা সেইটা মেনে নিতে না পেরে সে আত্মহত্যা করে। তারপর থেকে আরএম সুগাকে নিজের ছেলের মতোই বড় করে, সুগাকে অ্যাডপ্ট করে নেয়। সুগা আর জাংকুক দুজনে অনেক ভালো বন্ধু, বলতে গেলে ভাই। কিরে বড় খোকা, বড় দাদু ভাইকে দেখছি না কেন? বাবা, জাংকুক তো একটা কাজে বাইরে গেছে, ওর আসতে একটু দেরি হবে। আর কাই দাদু ভাই কোথায়? ওই বিচ্ছুর কথা বলো না, কি ফোন দিয়ে আসছে কে জানে, ওর মাথায় যে কি শয়তানি বুদ্ধি ঘুরে বেড়ায় ওই জানে। আমি ওকে হাতের কাছে পাই, ওকে যদি চাপকে সিধে না করেছি তাহলে আমার নামও আরএম না। আরেম, তোমার সমস্যা কি বলো তো? নাতি নাতকর বলে বড় হচ্ছে, এখন আমাদের গায়ে হাত তোলার কথা চিন্তা করো তুমি? বাবা, তুমি ওকে আর লাই দিও না, ওকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলে ফেলেছো। এখন দেখো ও এক একটা অঘটন ঘটায় আর সবসময় সে আমাদের কাছে মানুষের বিচার শুনতে হয়। কেন, ও কি এখন আর ছোট আছে? দিন দিন বড় হচ্ছে। এখনই সময় এসব করার, বড় হয়ে গেলে আমাদের বয়সে কি এসে এসব করবে নাকি? তখন একজন টেবিলে নাস্তা রাখতে রাখতে বলে, বাবা, আপনি বড় ভাইকে আটকাচ্ছেন কেন? উনি যা বলেছে একদম ঠিকই বলেছে। এই ফাজিলগুলোকে একটা শিক্ষা না দিলে হবে না। ওরা দিন দিন বড় হচ্ছে আর এক একটা বাদর হচ্ছে। তাই তো আছে তার সাথে আমার মেয়ে আর ইউনজুনাফার মেয়েও কম যায় না। ওদের যন্ত্রণায় আশেপাশের লোকেদের বিচার শুনতে শুনতে আমি অতিষ্ঠ হয়ে গেছি। এমনকি ইউনজুনাফাও। ওদের একটা উচিত শিক্ষা দেওয়া দরকার। হয়েছে ছোট, তুই আর এখানে এসে কাটা গায়ে লবণের ছিটা দিস না। এমনিতে দেখছিস তোর বড় ভাই ওদেরকে বকাঝকা করছে, এর মধ্যে তুই এসে আবার আগুনে ঘি ঢালছিস। ওদেরকে হাতে পেলে তো ওদের আস্ত রাখবে না। না রাখুক, ওদের উচিত শিক্ষা হওয়া দরকার। আমি তো পারলে ওকে সকাল বিকাল 2 টাইম পিটাই। হ্যাঁ, এজন্যই তোমার মেয়ে তোমার কথা শোনে না। জেহব, তুমি কথাই বলো না। তুমি মেয়েটাকে আশকারা দিয়ে দিয়ে মাথায় তুলেছো। ও, এখন সব আমার দোষ হয়ে গেছে তাই না? জেহব ভাই, ভাবি তোমরা থামবে? না, আমি তো থামবো না। থামবো কেন? এই মেয়ে দিন দিন বড় হচ্ছে, এর কি বিয়ে শাদী দেওয়া লাগবে না? পয়েন ভাবি, তুমি এই কথা বলছো? আমার মেয়েটাকেও তো বিয়ে দিতে হবে। কিন্তু দেখো, ও তো সারাদিন সব আকাম কুকাম করে বেড়ায় আর পরবর্তীতে কি সুন্দর সাধু সাজে। তোমার মেয়ে যথেষ্ট ভালো আছে। তোমার মেয়েকে তো উস্কানি আমার মেয়েই দেয়। তোমরা সবাই কি শুরু করেছো বলো তো? তোমরা আমার মামুনিদের পিছনে কেন লেগে আছো? তারপরে
আমার কাই বাবাও কত ভালো, তোমরা শুধু শুধু ওদের সাথে এমন কেন করো বলো তো? ওদের যদি বিয়ে শাদী হয়ে যায় আমার মামনিদেরকে দেখার জন্য তো তখন তোমরাই কান্নাকাটি করবে। সুবিন একদম ঠিকই বলেছে। আমার দাদুভাই দিদিভাইরা যথেষ্ট ভালো, ওরা জাস্ট একটু শয়তানি করে। ওরা যদি এসব না করে আমাদের এই বাড়িটা পুরো মরা মরা লাগবে। ওদের জন্যই তো আমার এই বাড়িটা এত হাস্যোজ্জ্বল মনে হয়। ঠিক বলেছেন বাবা, ওরা হচ্ছে আমাদের এই বাড়ির প্রাণ। ওরা এসব করবে না তো কি অন্য কেউ করবে? ওরা যদি এসব না করে তাহলে আমাদের এই বাড়িটা বাড়ি মনে হবে না। হ্যাঁ হ্যাঁ, তোমরা আরো ওদেরকে তেল দিয়ে মাথায় তোলো। ওদেরকে একমাত্র একজনই সাহায্য করতে পারে, আর আমি এখন তার কাছে নালিশ দেব। পান ভাবি, তুমি এখন আবার কি করতে চাইছো? আমি আবার কি করব? যা করার অন্য কেউ করবে। আমি এখন গিয়ে জাংকুককে নালিশ দেব ওদের নামে। ওরা আজকে কি করেছে জানো? পাশের বাড়ির গুপ্তা ভাবির বাগানে সব আম চুরি করে নিয়ে এসেছে, আর সেজন্য গুপ্তা ভাবি এসে আমাদের কাছে নালিশ দিয়ে গেছে। তোমরা তো কেউ ছিলেন না তখন, আমাকে কত কটু কথাই না শোনালো। কি কাই আবার এটা করেছে? আজকে ও আসুক, ওর ঠ্যাং যদি আমি না ভেঙেছি তাহলে আমার নাম আরেম না। বড় ভাইয়া, আপনার কিছু করতে হবে না। ওদেরকে একমাত্র শাস্তি জাংকুকই করতে পারবে। জাংকুক আসলে আমি জাংকুকের কাছে নালিশ দেব। ছোট, ভুলেও এই কাজ করিস না। জাংকুক যদি তেকে কিছু বলে, তে জাংকুককে কিছুই বলবে না, সবটা সহ্য করে নেবে, কারণ ও তো জাংকুককে ভয় পায়। কিন্তু পরবর্তীতে যা ঘটবে সেটার কিন্তু দায় তোকে নিতে হবে পরে। হ্যাঁ, বড় ভাবি একদম ঠিক কথা বলেছে। তোমরা যত কিছু বলো, আমি তো জাংকুককে বলবোই। এমের একটা শিক্ষা হওয়া দরকার। এমে হচ্ছে সব নাটের গুরু, সবগুলোকে উস্কানি ওই দেয়। বড়রা সবাই এসব নিয়ে কথা বলছিল, কিন্তু কয়েক জোড়া চোখ যে দূর থেকে তাদেরকে পর্যবেক্ষণ করছিল আর কান খড়া করে ওদের কথা শুনছিল সেটা ওরা খেয়ালই করেনি। হ্যাঁ, কাই, জিমিন আর তে ওদের থেকে একটু দূরে দেয়ালের পিছনে লুকিয়ে লুকিয়ে ওদের কথা শুনছিল। আসলে বড়রা কি বলে সেটাই শুনছিল। তেরে, আমরা শেষ। গুপ্তা আন্টি তোর মার কাছে বিচার দিয়েছে। হ্যাঁ, আমার বাবা তো ধরতে পারলে আমার ঠ্যাং ভাঙবে। আর তার চেয়েও বড় কথা, তে তুই শেষ, কারণ তোর মা জাংকুক ভাইয়ের কাছে বিচার দিতে যাচ্ছে। ওই ফাজিলগুলা, আমি তো নিজের কানেই শুনছি। আমাকে আবার নতুন করে ভালো লাগে? আমার এমনিতে ভয় করছে, আর তোরা সেখানে আমাকে এসব বলে আরো কেন ভয় দেখাচ্ছিস? তে এখন কি করবি? আমি জানি না। আর হ্যাঁ জিমিন, তুই গিয়ে কাতামুড়ি দিয়ে শুয়ে পড়। আর কাই, তুই ভুলেও এখন বড় আব্বুর সামনে পড়িস না, তাহলে তোর কপালে দুঃখ আছে। তাহলে এখন তুই কি করবি? আমার কিছুই করার নেই, কারণ জাংকুক ভাইয়ের কানে কথা গেলে সে আমাকে ঠিকই খুঁজে বের করবে, আমি যেখানেই যাই না কেন। বেচারি, তোর যমরাজ্যে তোকে খুঁজে বের করবে সেটা আমরা ভালো করেই জানি। আগে আমরা আমাদের প্রাণ বাঁচিয়ে নিই, তারপরে তোকে কিভাবে বাঁচাতে হয় সেটা আমরা চিন্তা করে দেখব। কায়ের বাচ্চা, ভালো বুদ্ধি না দিতে পারলে কোনো কথাই বলিস না। কেন রে, তোর কাছে বুঝি অনেক ভালো বুদ্ধি আছে? থাকলে দে না, দেখি তুই কিভাবে ওকে জাংকুক ভাইয়ের হাত থেকে বাঁচাস। উফ, তোরা থামবি? আমি এমনিতেই টেনশনে আছি, এখন তোরা আবার আমার কানের ধারে জ্ঞান জ্ঞান করে আমার মাথা খাচ্ছিস। ভালো কথা, বাকি দুটো কোথায়? আমরা তিনটে তো এখানে। লিসা আর তেউন আগেই পালিয়েছে। ওরা ভালো করেই জানে আমাদের সাথে থাকলে ওরা ফেঁসে যাবে, এজন্য ওরা আমাদেরকে ফাঁসিয়ে দিয়ে ওরা সুন্দর মতো নিজের প্রাণ বাঁচিয়ে নিয়েছে। মিসকে শয়তান দুটো, নেক্সট টাইম ওদের দুটোকে আমাদের কোনো প্ল্যানে জয়েনই করবি না। ঠিক বলেছিস। রাত 8টা বাজে, জাংকুক বাসায় আসে, আর বাসায় আসার সাথে সাথে ওয়েন জাংকুকের কাছে নালিশ দেয় তে, জিমিন আর কায়ের নামে। তা শুনে জাংকুক রেগে মেগে তের রুমের কাছে যায়। তে তো রুমের দরজা লাগিয়ে ভিতরে ঘাপটি মেরে বসে আছে। জাংকুক বাইরে থেকে ডেকে বলে, তে দরজা খোল। তে কিছুই বলে না, চুপ করে বসে আছে। জাংকুক আবারও বলে, তে তোকে দরজা খুলতে বলেছি, এখন যদি দরজা না খুলিস তাহলে তোর কিন্তু খবর আছে। তুমি যত কিছুই বলো, আমি দরজা খুলবো না। আমি জানি যদি আমি দরজা খুলি তাহলে তুমি আমাকে থাপ্পড় মারবে, আর আমি এখন তোমার হাতে থাপ্পড় খেতে চাই না, তাই আমি দরজা খুলবো না। তুই যখন জানিস আমি তোকে অকাজ কুকাজের জন্য থাপ্পড় মারবো, তাহলে এসব কাজ করতে যাস কেন? আমি যা করেছি ঠিক করেছি, বেশ করেছি। তে মুখে মুখে তর্ক করবি না। তে আর কিছুই বলে না, দরজাও খোলে না। জাংকুক আরো কিছুক্ষণ থেকে ডাকাডাকি করে তারপর এক পর্যায়ে সেখান থেকে চলে যায়।
সবাই ডাইনিং টেবিলে বসে আছে। জিন, ওয়ায়েন আর ইউনজুন সবাইকে খাবার সার্ভ করছে। সবাই এখানে, আমার সতীন মাগি কই? মা, ওর কথা আর বলবেন না। ওকে আমি এ পর্যন্ত কয়েকবার ডেকে এসেছি, ও খাবে না। ঠিক আছে, আরো বেশি লাগো আমার দিদিভাইয়ের পিছনে। এখন দেখো রাগ করে খাবারই খেতে আসেনি। ওকে নিয়ে তোমাদের চিন্তা করা লাগবে না, তোমরা সবাই খেতে বসো, ওকে আমি পরে দেখে নেব। জাঙ্কুক বাবা, ওর সাথে রাগারাগি করিস না, ও ছোট মানুষ। মা, ও এখন আর ছোট নেই, ও বড় হয়েছে। আর আমি সারাদিন রাজনীতির কাজে বাইরে থাকি। আমার ওকে নিয়ে প্রচুর টেনশন হয়। ও কখন কি করে তার কোনো ঠিক ঠিকানা নেই। ওর তো এসব নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। আমার বাইরেটাও সামাল দিতে হয়, আবার বাড়িতে এসে ওর নামে নালিশও শুনতে হয়। ওয়ায়েন, তোমার দরকার আছে জাঙ্কুক বাবার কাছে এখন এসব নিয়ে বিচার দেওয়ার? দেখো সারাদিন ছেলেটা বাইরে কত খাটাখাটনি করে, তোমার আবার এইসব নিয়ে ওকে জ্বালানোর কোনো মানে হয়? তোমার মেয়ে তো ভালো মানুষ, তোমার মেয়ে মনে হয় আমাদের সবার কথা শোনে। তোমার মেয়ে একমাত্র জাঙ্কুক বাবার কথা শোনে, এজন্যই তো আমি ওর কাছে বিচারটা দিয়েছি। একা শুধু তের নামে বিচার দিলে কেন? আমার মেয়ের নামেও দাও, সেও তো এদের সঙ্গেই ছিল। ওরা দুজন হচ্ছে মেয়ে মানুষ, ওদের এত কিছু সাহসী দিবে না। আমার পাঠাটাও তো এদের সাথে যুক্ত আছে, সেটা কেন বলছো না? আচ্ছা অনেক হয়েছে, তোমরা কেন ছেলে মেয়েগুলোর পিছনে লেগে আছো বলো তো? জাঙ্কুক বাবা বাইরে থেকে এসেছে, তারপর থেকেই তোমরা ওর কান ভাঙিয়েই যাচ্ছ। দাদুভাই, ওদের কথা কানে নিস না, আর তোর সাথে রাগারাগিও করিস না। মেয়েটা না খেয়ে আছে, এখন সারা রাত এভাবে না খেয়েই থাকবে। ব্রো, তাকে নিয়ে তোমার টেনশন করা লাগবে না, তার জন্য টেনশন করার লোক আছে। জাঙ্কুকের কথায় মিনহো অট্টহাসিতে ফেটে পড়ে। তারপর জিন, ওয়ায়েন আর ইউনজুন মিলে সবাইকে খাবার সার্ভ করে। সবাই চুপচাপ খাবার খাচ্ছিল, কিন্তু জাঙ্কুক পুরো টেবিলে একবার নজর ঘুরিয়ে নেয়। জাঙ্কুক লক্ষ্য করে যে জিমিন আর কাই মাথা নিচু করে খাবার খাচ্ছে, কিন্তু জাঙ্কুকের কাছে একটা জিনিস প্রচুর খটকা লাগে। আসার পরে সে তিনজনের নামে বিচার শুনেছে, কিন্তু জাঙ্কুক জানে যে ওরা তিনজন কিছু করলে বাকি দুটো তো ওদের সাথেই থাকে, তাহলে ওদের দুটো নামে কেন বিচার আসলো না? তাই জাঙ্কুক কাইকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, আচ্ছা, তোরা তিনটা তো গুপ্তা আন্টির বাগানে গেছিলি, বাকি দুজন কি করেছে? ওরা তো সবসময় তোদের সাথেই থাকে, আজকে তোদের সাথে যায়নি? জাঙ্কুকের কথা শুনে কাই এবার বড় বড় চোখে জাঙ্কুকের দিকে তাকায়। ও কি বলবে ওর বড় ভাইয়াকে, ও নিজেও বুঝতে পারছে না। একবার তেহুন আর লিসার দিকে তাকায়। তেহুন বারবার চোখের ইশারায় না করছে, লিসাও না করছে। লিসার চোখের দিকে তাকিয়ে কাই গলে যায়, আর সাথে সাথে জাঙ্কুককে বলে, না জাঙ্কুক ভাইয়া, আমরা তিনজনই ছিলাম, ওরা ছিল না। কাইয়ের কথা শুনে জিমিন কটমট করে কাইয়ের দিকে তাকায়, তারপরে টেবিলের নিচেই কাইকে একটা পায়ের মধ্যে লাথি মেরে দেয়। কাই করে চিৎকার করে ওঠে। সবাই ওদের দিকেই তাকিয়ে আছে। জিমিন সাথে সাথে মাথা নিচু করে ফেলে। অন্যদিকে এসব কাহিনী দেখে এবার সুগা অট্টহাসিতে ফেটে পড়ে। কিরে, তুই আমার এভাবে পাগলের মতো হাসছিস কেন? না ভাই, আসলে আমি ভাবছিলাম যে আমাদের জিমিন হাঁসের বাচ্চা এই ছোট ছোট পা নিয়ে গুপ্তা আন্টির বাগান থেকে দৌড়ে কিভাবে বেরোলো, ওকে ধরতে পারলো না কিভাবে, সেটাই চিন্তা করছিলাম। সুগারের কথায় জিমিন তো যেন তেলে বেগুনে জ্বলে উঠেছে। জিমিন কিছু বলতেই যাবে, তার আগে ওর মায়ের দিকে তাকায়, কারণ সুগাকে তো ওর মা মাথায় তুলে রাখে। তাই জিমিন আর কিছুই বলতে পারে না, চুপ করে মাথা নিচু করে খাবার খেতে শুরু করে, আর বারবার তীক্ষ্ণ দৃষ্টিতে সুগার দিকে তাকাচ্ছে, বোঝাতে চেষ্টা করছে যে তোমাকে হাতে পেলে তোমার খবর আছে। এটা দেখে এবার জাঙ্কুক সুগাকে ফিসফিস করে বলে, সুগা, বিজয়ের বাচ্চা, আজকে তোমার খবর আছে। তুমি তোমার মহারানীকে রাগিয়ে দিয়েছো, যাও গিয়ে রাগ ভাঙাও। তাই দেখছি ভাই। রাত 12টা বাজে, তে এখনো দরজাও খোলেনি আর রুম থেকে বের হয়নি, না খেয়ে শুয়ে আছে। এবার জাঙ্কুক আস্তে আস্তে তে রুমের দিকে যায়, হাতে খাবারের প্লেট। জাঙ্কুক জানে তে প্রচুর জেদি, তাই জাঙ্কুক তার কাছে এক্সট্রা চাবি রেখে দিয়েছে, কারণ প্রায় সময় তে রাগ করলে নিজের রুমের ডোর লক করে ফেলে। তাই জাঙ্কুক এবার তার কাছে থাকা এক্সট্রা চাবি দিয়ে রুমের ডোর ওপেন করে। জাঙ্কুক ভাইয়া, এত রাতে আমার রুমে কেন তুমি? আমি কখন কোথায় যাবো তোকে বলে যাবো নাকি? এত রাতে একটা মেয়ের রুমে এসেছো, তাও বলছো যে তার রুমে আসবে, সেটা বলে আসবে নাকি? তুমি জানো না? ও তাই? তা আমার রুমে যেতে সময় তুমি বোধহয় আমাকে জিজ্ঞেস করে যাও।
তোমার রুম আর আমার রুম বলতে কিছু আছে নাকি? আমার রুম তোমার, তোমার রুম আমার। ও তাই? তাই এটা কোন সম্পর্কের বদলতে আমাকে কথাটা বলছো শুনি? আর তুই কি ভুলে গেছিস যে আমি একটা ছেলে মানুষ? তুই তোর জন্য এই কথাটা বরাদ্দ করেছিস, তাহলে আমার ক্ষেত্রে উল্টো হবে কেন? আমিও তাহলে এই রুমে আসতে পারি। তোমার সাথে আমি কথা পারবো না। কেন এসেছো সেটা বলো, মারতে না বকতে? কোনোটাই না। তাহলে তুই যে না খেয়ে বসে আছিস, আর না খেলে যে তুই ঘুমাতে পারিস না, খালি পেটে তো ঘুম আসে না, সেটা আমি জানি, তাই আমি এসেছি। তে আর কিছুই বলে না, চুপ করে বিছানায় বসে থাকে। জাঙ্কুক গিয়ে ওর বিছানার পাশে টেবিলে খাবারটা রাখে আর ওর পাশে বসে ওকে একটানে নিজের কোলে বসিয়ে নেয়। রাগ করে আছিস? না, আমি রাগ করবো কেন? তাহলে এতবার করে বললাম দরজা খুললি না কেন? ভয় পেয়ে গেছি মার কথায় তুমি যদি আমাকে বকো তাই। তাহলে বকার কাজ করিস কেন? করেছি কি শখে নাকি? দুদিন আগে গুপ্তা আন্টির ছেলে লিসাকে রাস্তায় অতিরিক্ত বিরক্ত করেছে, তাই তো এই কাজ করেছি। তার জন্য এই কাজ করতে গেলি কেন? তুই আমাকে বলতে পারতি, আমি ওকে শিক্ষা দিয়ে দিতাম। তুমি তো রাজনীতির কাজে ব্যস্ত, তোমাকে বলার সময়ই পাইনি। ভুল আমার হয়েছে, আমার তোদেরকে একা ছাড়া উচিত না, তোদের উপর সবসময় নজর রাখার জন্য দাঁড়া। এবার আমি লোক ঠিক করছি। জাঙ্কুক ভাইয়া, এমনটা না করলে হয় না। তুমি সব জায়গায় লোক লাগিয়ে রেখেছো, আমরা যেখানেই যাই তোমার কাছে খবর পৌঁছে যায়। তেশোনা দেখ, আমি যা করি তোদের সেফটির জন্যই করি। আমি জানি তো। জাঙ্কুক আর কিছুই বলেন না, তের মাথায় হাত বুলিয়ে দিয়ে তের কপালে আলতো করে চুমু খায় আর নিজের কোলে বসিয়ে রেখেই তেকে খাবার খাওয়াতে শুরু করে। তেও কোনো কথা বলে না, চুপচাপ জাঙ্কুকের হাতে খাবার খেতে শুরু করে। তুই কি কখনো বড় হবি না? আমি তো বড়ই। হ্যাঁ, শুধু হাতে পায়ে বড় হয়েছিস, আচার আচরণে এখনো তো বাচ্চাই রয়ে গেছিস। সেটা শুধুমাত্র তোমার জন্য। তুমি আমাকে বাচ্চাদের মতো ট্রিট করো বলে আমি এখন এরকম। তা আমি তোকে এভাবে ট্রিট করবো না তো কাকে করব? কাউকে করতে হবে না। আচ্ছা, তুমি কি বিয়ের পরে তোমার বউকে এভাবে ট্রিট করবে? আমি বিয়ে করব? তোকে এই কথা কে বলেছে? তাহলে কি তুমি বিয়ে করবে না? করব কি করব না সেটা সময় হলেই তুই দেখতে পারবি। এখন আমার বিয়ে নিয়ে তোকে টেনশন করতে হবে না। এ বলে জাঙ্কুক নিজের কোল থেকে তেকে নামিয়ে বিছানায় শুইয়ে দেয় আর তের গায়ে ব্ল্যাঙ্কেট টেনে দিয়ে ওর কপালে আলতো করে আরেকটা চুমু খেয়ে সেখান থেকে চলে যায়। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে একটু মৃদু হাসে। বিয়ে তো তুমি করবেই, আর সেটা আমাকে। তে সুন্দর করে সেজেগুজে রুম থেকে বেরিয়েছে, সবাই একসাথে বেরিয়েছে। তের আরও অনেক কাজিনরাই সেখানে উপস্থিত আছে, কারণ ওরা সবাই ঈদে একসাথেই জমিদার বাড়িতে থাকে, কারণ ছোট বড় সবাই একসাথে ঈদ পালন করে। তাই চাঁদ রাতেই সবাই সেখানে উপস্থিত। কিরে, তোরা তৈরি? হ্যাঁ, সবাই তৈরি। কাই তুই ওদেরকে নিয়ে বেরিয়ে যা, আর সুগা ভাইয়া তোদের সাথে যাবে। কেন, তুই যাবি না? আমি যাব তো, কিন্তু জাঙ্কুক ভাই এখনো আসেনি। জাঙ্কুক ভাই আসলে আমি তার সাথেই যাব। তুই তো জানিস আমাকে উনি কখনো একা কোথাও যেতে দেয় না, আর তোদের সাথে গেলে আমার খবর আছে। আমাকে বলেছে অপেক্ষা করতে। আচ্ছা ভাবি, তুমি তোমার জামাইয়ের জন্য অপেক্ষা করো, আমরা গেলাম। এই কে ভাবি, কে কার বউ? উল্টাপাল্টা কথা বলবি না। হ্যাঁ হ্যাঁ, আমরা তো জানি, আমরা কি কাই সুজি একটু হলেও বুঝি। ঠিক আছে, যাও অপেক্ষা করো জাঙ্কুক ভাইয়ের জন্য। কায়ের বাচ্চা, তুই অতিরিক্ত পেকে গেছিস। দাঁড়া, আমি বড় আম্মুকে বলছি তোর সাথে লিসার গাঁটটা বেঁধে দেওয়ার জন্য। কি উল্টাপাল্টা কথা বলছিস? দেখো দেখো, মেয়েদের মতো লজ্জা পাচ্ছে, ফাজিল একটা। আসলে কাই লিসার কথায় অতিরিক্ত লজ্জা পেয়ে যায় আর নিজের মাথা চুলকাতে চুলকাতে সেখান থেকে চলে যায়। সবাই যে যার মতো বেরিয়ে পড়েছে, শুধু তেই বাড়িতে আছে। এই জাঙ্কুক ভাইয়ের আসতে এত সময় লাগছে কেন? আমার এখন বিরক্ত লাগছে। তখনই জাঙ্কুক সদর দরজা দিয়ে ভেতরে ঢোকে। তে দৌড়ে জাঙ্কুকের কাছে যায় আর জাঙ্কুককে জড়িয়ে ধরে। জাঙ্কুক তের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, পাগলি একটা, বেশিক্ষণ অপেক্ষা করিয়েছি? হ্যাঁ, আমাকে অনেকক্ষণ ধরে অপেক্ষা করিয়ে রেখেছো। তুমি জানো না আমি কতক্ষণ ধরে অপেক্ষা করছি? ওরা তো বোধহয় এতক্ষণে ওদের অর্ধেক শপিং কমপ্লিট করে ফেলেছে। তুই ওদের কথা বলছিস? তুই তো 1 মাস আগে থেকেই তোর ঈদের শপিং শুরু করে দিয়েছিস। তাহলে এখন আবার ঈদের শপিং করার জন্য যাচ্ছিস নাকি? যাচ্ছিস তো আমাকে একটু ঘুরোতে। ভাইয়া, তুমি এমন কথা বলতে পারলে? আচ্ছা আচ্ছা, ভুল হয়েছে। আমি আর এসব কিছু বলছি না। তো যেমন চাই কি, সম্পূর্ণ খরচ আমি দেবো। থ্যাংক ইউ ভাইয়া। বলেই তে জাঙ্কুকের গালে একটা চুমু খায় আর দৌড়ে বাসা থেকে বেরিয়ে যায়। জাঙ্কুক গালে হাত দিয়ে মিটমিট করে হাসতে হাসতে তের পিছু পিছু হাঁটে। অন্যদিকে জাঙ্কুক আর তের এইসব কাহিনী দূর থেকে জিন
ওয়ায়েন আর ইউজুন দেখছিল। জিন ভাবি, আমার মনে হয় ওদের দুজনের এবার বিয়েটা দিয়ে দেওয়াই দরকার। আর বলো না, আমি তো কবে থেকেই বলছি এই ছেলে শুধু আমাকে ঘোরাচ্ছে, বলছে যে তে এখনো ছোট, ওর এখনো বিয়ের বয়স হয়নি। আহা, তুমি এসব নিয়ে এত চিন্তা করছো কেন? জানোই তো ওরা একে অপরকে কতটা ভালোবাসে, কিন্তু জাঙ্কুক থেকে নিয়ে একটু বেশি ওভার প্রোটেক্টিভ। ও চায় না তের পড়াশোনার কোনো ক্ষতি হোক, তাই তো ও কথাগুলো এগোচ্ছে না। তা আমি জানি যে ও থেকে নিয়ে টেনশন করে, কিন্তু আমারও তো ইচ্ছা করে যে নায়নাতকে নিয়ে খেলতে, তাই তো আমি ওদের দুজনকে একসাথে জুড়ে দিতে চাইছি তাড়াতাড়ি। আমার কি মন চায় না নাকি? আমার মেয়েটা যে বিচ্ছু, আমি মাঝে মধ্যে চিন্তা করি যদি ও সত্যি মা হয়ে যায় তাহলে জাঙ্কুক ওদের দুটোকে সামলাবে কিভাবে? ওয়াইন ভাবি, জিন ভাবি, তোমরাও না পারো। ওদের এখনো বিয়ে হলো না, তোমরা বাচ্চা কাচ্চা নিয়ে এখন স্বপ্ন দেখা শুরু করেছো। জাঙ্কুক কাটতে শপিং মলে এসে পৌঁছায়, ততক্ষণে বাকিদের শপিং করা শেষ। এবার জাঙ্কুক কাটতে ভিতরে যাওয়াতে সবাই ওদেরকে নিয়ে হাসাহাসি করছে। তে তুই তো লেট করে ফেলেছিস, আমরা তো যা কেনার কিনে ফেলেছি। হ্যাঁ তে আপু, আমাদের তো শপিং শেষ, এখন তুমি একা একা শপিং করবে? আমি একা কোথায়, আমার সাথে তো জাঙ্কুক ভাই আছে। হ্যাঁ জানি জানি, এজন্যই তো আমাদেরকে আগে আগে পাঠিয়ে দিয়ে তুমি জাঙ্কুক ভাইয়ের সাথে দেরি করে এসেছো, যাতে একাকিত্ব সময় কাটাতে পারো। তেওনার বাচ্চা, তুই একটু বেশি পেকে গেছিস না? আমি আবার কি করলাম? আমি যা বলার সত্যি বলেছি। আচ্ছা অনেক হয়েছে, আমাদের তো শপিং শেষ। জাঙ্কুক এক কাজ কর, তুই তের সাথে যা কেনাকাটা করে নে, আমরা বাসার দিকে রওনা দিচ্ছি, ঠিক আছে? তোদের কেনাকাটা শেষ হলে তোরা বাসায় চলে আসিস। আচ্ছা সুগা, সাবধানে যাস। তারপর সুগা, কাই, বাকি সবাই একসাথে বেরিয়ে যায়। শুধু তে আর জাঙ্কুক শপিং মলে থেকে যায়। তে আর জাঙ্কুক হেঁটে হেঁটে চারপাশটা দেখছে। তের চোখ পড়ে একটা পাঞ্জাবির দিকে, কিন্তু তে তো জাঙ্কুকের সামনে কিছুই করতে চাইছে না, তাই জাঙ্কুককে বলে, জাঙ্কুক ভাইয়া, তুমি একটু ওদিকটাতে গিয়ে দেখবে, আমার না কিছু পছন্দ হচ্ছে না, তুমি আমাকে একটা ড্রেস পছন্দ করে দাও, আমি ওয়াশরুম থেকে এক্ষুনি আসছি। দাঁড়া, আমি তোর সাথে যাচ্ছি। ভাইয়া, তুমি আমার সাথে লেডিস ওয়াশরুমে যাবে? তুমি যদি ওয়াশরুমের সামনেও দাঁড়িয়ে থাকো তাহলে তোমাকে একদম অসভ্যর নাম দিয়ে দেবে, বলবে যে লুচ্চা লম্পট এসব বলে তোমাকে অপমান করবে। তুমি কি চাও তোমার এত সুন্দর নামের পিছনে এইসব নাম জুড়ে যাক? তের কথায় জাঙ্কুক ভ্রু কুঁচকায়, কিন্তু এই মেয়ের যুক্তির সাথে তো ও আর পেরে উঠবে না, তাই ও চুপচাপ মাথা নাড়ায়। তে সেখান থেকে চলে যায়। জাঙ্কুক অন্যদিকে খুঁজতে শুরু করে যে তের জন্য কোন জামা সে পছন্দ করবে। সে খুঁজতে খুঁজতে একটা শপের সামনে এসে দাঁড়ায়। জাঙ্কুকের চোখ আটকে যায় একটা জামার দিকে। জামাটা সম্পূর্ণ কালো, বুকের এখানে পাথরের কাজ করা, হাতার এখানেও একটুখানি কাজ করা। সিম্পলের মধ্যে জামাটা অনেক সুন্দর, থেকে বেশ মানাবে, তাই জাঙ্কুক আর দেরি না করে তার জন্য সেই জামাটা নিয়ে নেয়। আশা করি এটা ওর পছন্দ হবে, আর আমার পছন্দ যেহেতু হয়েছে, ও কখনোই এটাকে অপছন্দ করবে না। জাঙ্কুক নিজেকে নিজে এসব কথা বলতে বলতে আবার সে আগের জায়গায় ফিরে আসে, যেখানে সে তেকে রেখে গেছিল। তে ততক্ষণে তার কাজ শেষ করে সেখানে এসে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক গিয়ে দেখে তের হাতে দুটো শপিং ব্যাগ। তা দেখে জাঙ্কুক বড় বড় চোখে বলে, কিরে, এই কয়েক মিনিটের মধ্যে তুই আবার কি কিনে আনলি? ওয়াশরুম থেকে বেরিয়ে এদিকে আসতে সময় আমার কিছু জিনিস চোখে পড়ে, তাই চিন্তা করলাম কিনে নি। তা কি কিনলি দেখি? না না, তোমার দেখতে হবে না, এসব মেয়েদের পার্সোনাল জিনিস, তোমার দেখতে হবে না। তোর আবার পার্সোনাল জিনিস বলতে কিছু আছে নাকি? আমি তো তোর ভিতরে যে জিনিসটা আছে ওইটাও তোকে কিনে দিয়েছিলাম, তুই কি ভুলে গেছিস? ফাজিল, অসভ্য লোক একটা। এই বলিতে দৌড়ে মল থেকে বেরিয়ে যে জাঙ্কুকও তার পিছু পিছু যায়। তারপরে জাঙ্কুক তার বাইকে চড়ে বসে, তেও তার পিছনে বসে। কিছুক্ষণ পর ওরা বাড়িতে ফিরে আসে। কিরে, কি শপিং করেছিলিস? ও আর কি শপিং করবে, ও তো জাস্ট জাঙ্কুক ভাইয়ের সাথে ঘুরতে গেছে, কারণ অলরেডি ও 1 মাস আগে থেকেই শপিং করা শুরু করেছে। তারপরও তোমাদের মনে হয় ওর শপিং করা বাকি আছে? জলে 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 কার জলে রে? আমার শপিং করা দেখে কার জলে? টাকা যাচ্ছে জাঙ্কুক ভাইয়ার, কার্ড ইউজ হচ্ছে জাঙ্কুক ভাইয়ার, তাহলে তোদের জলে কেন? হ্যাঁ, আমার ভাইটাকে তুই ফকির বানিয়ে ফেলবি। আমাকে ফকির বানানো এত সহজ না। আমি রাজনীতির পাশাপাশি আমার সাইড বিজনেসও আছে, তো আমাকে ফকির বানাতে গেলে ওর মতো আরো 3টাতে জন্ম নিতে হবে। দেখেছিস, জাঙ্কুক ভাইয়ের কোনো সমস্যা নেই, আমি ওনার টাকা উড়াই না টাকা গিলে ফেলি, তাদের তোদের সমস্যা কি? হ্যাঁ হ্যাঁ তাই বলুন, সবটা তো তোমারই, জাঙ্কুকের বলতে তো সব তোমার। সুগা ভাইয়া,
তারপর এসব নিয়ে ওরা সবাই হাসতে শুরু করে। রাতে সবাই একসাথে মেহেন্দি পরে বসে আছে, কেউ কিছু খেতে পারছে না, তেও হাতে মেহেন্দি দিয়ে আছে। এখন সবাই এসব নিয়ে হাসাহাসি করছে। ছেলেরা তো বারবার মেয়েদের সামনে আসছে আর এটা সেটা খাচ্ছে, ওদেরকে দেখিয়ে দেখিয়ে লোভ লাগাচ্ছে। তে এবার বিরক্ত হয়ে জাংকুকের দিকে তাকায়। জাংকুক বুঝতে পারে তে কি চাইছে, তাই জাংকুক উঠে কিচেন চলে যায়। আরে জাঙ্কুক বাবা, তুমি এখানে কি করছো? ছোট আম্মু, আসলে আমি এখানে এসেছি, তের ক্ষুধা লেগেছে আর তের জন্য খাবারের কিছু নিয়ে যেতে এসেছি। ওর ক্ষুধা লেগেছে, ও এসে নিয়ে যেতে পারে না, তোমাকে কেন পাঠালো? ও হাতে মেহেন্দি পড়েছে তাই ও আসতে পারবে না, আর ও আমাকে বলেনি, আমি দেখে বুঝে নিয়েছি। আচ্ছা মা, কি রান্না করেছো আজকে? সবার পছন্দের বিরিয়ানি রান্না হয়েছে, ধর এটা নিয়ে তুই তে মাকে খাইয়ে দে। এই বলে জিন জাংকুকের হাতে প্লেট ধরিয়ে দেয়। জাংকুক প্লেট নিয়ে কিচেন থেকে বেরিয়ে তের পাশে গিয়ে বসে পড়ে। তোদেরকে আমি পরে দেখে নেব। দেখ, তোরা যত কিছুই কর, আমাকে কখনোই কোনো কিছুর লোভ লাগাতে পারবি না। জাঙ্কুক ভাইয়া তো আছে আমার পাশে। এই বলেই তে হেসে জাংকুকের দিকে তাকায়। জাংকুক মাথা নাড়িয়ে তেকে খাওয়াতে শুরু করে। সবাই ওদের দিকেই তাকিয়ে আছে, কারণ ওরা জানে যে জাংকুক আর তে একে অপরকে কতটা ভালোবাসে। জাংকুক তেকে একদম বাচ্চাদের মতো ট্রিট করে, এজন্য ওরা আর কিছুই বলে না। কাই এবার মুখ বেঁকিয়ে বলে, ভাইয়া তুমি আমাদের মজাটাই নষ্ট করে দিলে। হ্যাঁ কাই ভাইয়া একদম ঠিক বলেছে। জাংকুক ভাইয়া তুমি কাজটা ঠিক করলে না, আমরা কি সুন্দর ওদের মজা নিচ্ছিলাম আর তুমি সব মজাই নষ্ট করে দিলে। ফাজিলগুলো ওদের মজা না নিয়ে ওদেরকে একটু তো সাহায্য করতে পারিস। ওরা সে কখনো খেয়েছে, তাদের কোনো ঠিক আছে? এখন মেহেন্দি দিয়ে বসে আছে, এখন এই মেহেন্দি হাতে তো কিছু খেতে পারবে না, সে কখন খাবে তারও ঠিক নেই। পারলে ওদেরকে হেল্প কর, তা না হলে কিছু করিস না, অন্তত ওদের মজা নিতে আসিস না। দেখেছ ভাইয়া বিয়ের আগেই বউয়ের সাপোর্ট টানছে। তাই তুই কি কিছু বলেছিস? না না, আমি কি বলবো, আমি কিছুই বলিনি, তেহুন বলেছে তেহুন। তেও তুই কি কিছু বলেছিস? না জাংকুক ভাইয়া, আমার ঘরে কয়টা মাথা আছে, আমি কিছু বলবো? ওরা এসব নিয়েই কথা বলছিল, তখন সুগা জিমিনের পিছনে গিয়ে দাঁড়ায় আর জিমিনের পিঠে গুঁতো দেয়। জিমিন মাথা ঘুরে পিছনে তাকাতেই সুগাকে দেখে আর চোখের ইশারায় জিজ্ঞেস করে কি হয়েছে। সুগা নিজের হাতে থাকা পকোড়ার প্লেট থেকে একটা পকোড়া জিমিনের মুখে ঢুকিয়ে দেয়। তাতে জিমিন একটু খুশি হয়ে যায় আর পকোড়া চিবোতে শুরু করে। এই দৃশ্যটা আবার জাংকুকের চোখে এড়ায়নি। জাংকুক বিষয়টা দেখে হাসতে শুরু করে। তেও হঠাৎ করে খেয়াল করে যে জিমিন কিছু চেবোচ্ছে আর ওর পিছনে সুগা পকোড়া হাতে দাঁড়িয়ে আছে। তা দেখে এইবার তে মুখ টিপে হেসে বলে, জিমিন তুই কি খাচ্ছিস? কই আমি কিছু খাচ্ছি না, তো আমি কিছু খাচ্ছি না। খাচ্ছিস না বললেই হলো, আমি ভালোই দেখতে পাচ্ছিস তুই মুখে নিয়ে কিছু চিবোচ্ছিস। সত্যি করে বলতো তোকে কে কি দিয়েছে? তের এমন কথায় জিমিনের মুখ লজ্জায় লাল হয়ে যায়। সুগা হুড়মুড়িয়ে সেখান থেকে সরে যায়। অন্যদিকে কাই আর তেয়ন ওদের অবস্থা দেখে হাসছে। হঠাৎ করে কায়ের নজর যায় লিসার দিকে। লিসা মুখ ভার করে বসে আছে, তা দেখে কাই চোখের ইশারা করে। লিসা চোখের ইশারা বুঝতে পেরে সেখান থেকে উঠে বাগানের দিকে হাঁটা ধরে। কাইও আস্তে আস্তে লিসার পিছু পিছু হাঁটা ধরে। তা দেখে এবার তে আর জাংকুক হাসতে শুরু করে। কি হয়েছে কাই ভাইয়া, আমাকে এখানে আসতে বললে যে? তোর খিদে পেয়েছে? লিসা হ্যাঁ সূচক মাথা নাড়ায়। তা দেখে কাই নিজের পকেট থেকে কতগুলো চকলেট বের করে। চকলেট খাবি? তা দেখে লিসা খুশি হয়ে যায় আর সাথে সাথে মাথা নাড়ায়। কাই একটু মৃদু হাসে আর চকলেটের রেপার খুলে লিসাকে খাওয়াতে শুরু করে। তেকুক তের রুমের বেসিনের সামনে দাঁড়িয়ে আছে। তের হাতের মেহেন্দি শুকিয়ে গেছে, সেটা ধোয়ার জন্যই সে বেসিনের সামনে দাঁড়িয়ে আছে আর তের পিছনে জাংকুক দাঁড়িয়ে আছে। জাংকুক তের হাত ধরে আলতো করে বেসিনের পানিতে নিয়ে যায় আর তের মেহেন্দি পরিষ্কার করতে শুরু করে। তে চুপচাপ জাংকুকের কাজ দেখছে। জাংকুক তের হাতের মেহেন্দি পরিষ্কার করার পরে মেহেন্দির রং দেখে যে না, ভালোই গাঢ় রং হয়েছে। তা দেখে জাংকুক বলে, তোর হাতের মেহেন্দির রং অনেক গাঢ় হয়েছে, দেখিস তোর জামাই তোকে অনেক আদর করবে। সে তো আমাকে করেই, তাই বুঝি? তে কিছুই বলে না, মৃদু হাসে। তের গালে রত্তি মাবা ফুটে ওঠে। জাংকুক আয়না দিয়ে তেকে দেখছে। তের এমন লাজুক মুখ দেখে জাংকুকের হার্টবিট ফাস্ট হয়ে যায়। জাংকুক তেকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে রেখে তের ঘাড়ে থুতনি দিয়ে বলে, জানিস তোকে আজকে অনেক সুন্দর লাগছে। কেন, অন্য সময় লাগে না?
অন্য সময় সুন্দর লাগে, তবে আজকে তোর এই গালের রক্তিম আবার জন্য তোকে আরো বেশি সুন্দর লাগছে। এই বলে জাঙ্কুক তের পেটে খামচে ধরে আর তের পিঠটা নিজের বুকের সাথে মিশিয়ে নেয় আর বাম হাত দিয়ে তের কাঁধ থেকে চুল সরিয়ে তের ঘাড়ে ঠোঁট ঘষতে শুরু করে। এতে তে আটকে ওঠে, তের পুরো শরীর শিরশির করে ওঠে, তে লজ্জায় আরো লাল হয়ে যায়। এবার জাঙ্কুক তের কানের কাছে মুখ নিয়ে বলে, তে শোনা, দিনে দিনে তুই আমাকে আরো পাগল বানিয়ে ফেলছিস। তে কিছুই বলতে পারে না, লজ্জায় সে পারছে না মাটির ভিতরে ঢুকে যেতে। জাঙ্কুক তের ঘাড়ে কিছুক্ষণ ঠোঁট ঘষে তারপর নিজেকে তের কাছ থেকে সরিয়ে নেয়, কারণ সে জানে আর বেশি কিছু করতে গেলে সে হয়তো নিজের কন্ট্রোল হারিয়ে ফেলবে। তাই সে তেকে ছেড়ে দিয়ে তেকে সেখানে দাঁড়াতে বলে তের রুম থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে সে আবার তার রুমে চলে আসে। কি হয়েছে জাঙ্কুক ভাইয়া, তোমার হাতে এটা কি? এই ড্রেসটা আমি তোর জন্য পছন্দ করে কিনেছিলাম আজকে, আর তোকে দিতে ভুলে গেছিলাম। তুই কালকে এটাই পরবি। থ্যাংক ইউ জাঙ্কুক ভাইয়া। হ্যাঁ, এবার ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে। এ বলে জাঙ্কুক তেকে এনে বিছানায় শুইয়ে দেয়, তের গায়ে ব্ল্যাঙ্কেট টেনে দিয়ে তের কপালে আলতো করে চুমু খায় আর সেখান থেকে চলে যায়। আজকে ঈদের দিন, পরিবেশটা সম্পূর্ণ জমজমাট। বাড়ির মহিলারা সেমাই চিনি রান্না করতে ব্যস্ত আর পুরুষেরা মসজিদে নামাজ পড়তে যাওয়ার জন্য তৈরি হতে ব্যস্ত। তখন জাঙ্কুক রেডি হয়ে বাইরে বেরিয়ে আসে। তাই এখনও ঘুম থেকে ওঠেনি, তাই সে আর তেকে ডিস্টার্ব করতে যায় না। সব পুরুষেরা মিলে নামাজ পড়তে চলে যায়। ততক্ষণে বাকি মেয়েরাও উঠে পড়েছে। জিমিন তে রুমে যায়, গিয়ে দেখে তে হাত পা ছড়িয়ে বাচ্চাদের মতো করে ঘুমাচ্ছে। এই তে, উঠবি না? কয়টা বাজে দেখেছিস? সবাই নামাজ পড়তে চলে গেছে। জিমিন, আমাকে আরেকটু ঘুমোতে দে না, এমন করছিস কেন? তুই কি ভুলে গেছিস আজকে ঈদের দিন? সবাই অলরেডি নামাজ পড়বার জন্য বেরিয়ে যাচ্ছে। তুই না বলে জাঙ্কুক ভাইকে কি দিবি? জাঙ্কুক ভাই তো বেরিয়ে গেল, তুই এখন এভাবে মরার মতো পড়ে পড়ে ঘুমাচ্ছিস। তুই আমাকে তাহলে রাখতে বলেছিস কেন? তে জিমিনের কথায় হুড়মুড়িয়ে উঠে বসে আর দৌড়ে জাঙ্কুকের রুমে চলে যায়। গিয়ে দেখে জাঙ্কুক নেই, সে অলরেডি নামাজ পড়তে বেরিয়ে গেছে। তা দেখে তের মন খারাপ হয়। তে আবার রুমে ফিরে আসে। তের এলোমেলো চুল আর এলোমেলো পোশাক দেখে জিমিন হাসতে শুরু করে। তে এবার একটু মুখ ফোলায় কিন্তু কিছুই বলে না। পরবর্তীতে নিজেকে একটু পরিপাটি করে আবারও জাঙ্কুকের রুমে যায় একটা শপিং ব্যাগ নিয়ে, আর সেটা খাটের উপর রেখে নিজের রুমে ফিরে আসে। তোরা কি শুরু করেছিস? তোদের জন্য কি আমি একটু রেডিও হতে পারবো না? আমি এখনো গোসল করিনি, আর তোদের জন্য আমি গোসল করতে পারছি না। তোরা একজনের পর একজন আমার ওয়াশরুমে এসে ঢুকে বসে আছিস কেন? সরিতে, আসলে আমাদের বাকি কাজিনরা আমাদের রুম দখল করে বসে আছে, তা আমরা কি করব বল? বাড়িতে কি রুমের অভাব পড়েছে নাকি? নাতে আপু, বাড়িতে রুমের অভাব পড়েনি, তবে সবার রুমে তো আর যাওয়া যায় না, তাই সব ছোটরা এসে আমাদের দুজনের রুম দখল করেছে, তাই আমরা এসেছি তোমার রুমে। তাহলে আর কি, তোরা এখানে রেডি হ, আমি গেলাম। তুই কোথায় যাচ্ছিস? আমি যাচ্ছি জাঙ্কুক ভাইয়ের রুমে রেডি হতে। জাঙ্কুক ভাইয়া তো এখনো আসেনি, তাই আমি ওনার রুমে রেডি হব। এই বলেই তে তার জামা কাপড় হাতে নিয়ে জাঙ্কুকের রুমে দৌড় লাগায়। জাঙ্কুকের রুমে একমাত্র তের ঢুকার পারমিশন আছে, আর কেউ ঢুকতে পারে না। ওরা সবাই সেটা জানে, এজন্য জিমিন আর লিসা কিছু বলে না। তে দৌড়ে জাঙ্কুকের রুমে চলে যায় আর নিজের জামা কাপড় বিছানার উপরে রেখে সে ওয়াশরুমে ঢুকে পড়ে শাওয়ার নেওয়ার জন্য। জাঙ্কুক নামাজ শেষে বাসায় ফিরে আসে আর নিজের রুমের দিকে এগোতে শুরু করে। সে প্রচুর টায়ার্ড, কালকে রাতে ঠিকমতো তার ঘুম হয়নি, তাই এখন একটু সে বিশ্রাম নেবে। কালকে রাতে অনেক দেরিতে ঘুমিয়েছে। তাই জাঙ্কুক রুমে এসে খাটের উপর দুটো শপিং ব্যাগ দেখে অবাক হয়, তার ভ্রু দুটো কুঁচকে যায়। এই শপিং ব্যাগগুলো কে রেখেছে? একটা দেখে জাঙ্কুক চিনতে পারে যে এটা তো সে কালকে তের জন্য শপিং করে এনেছিল সেই জামাটার শপিং ব্যাগ। তার মানে কি তে এখানেই? ভালো করে রুমের চারদিকে নজর বোলায়। ওয়াশরুমে পানি পড়ার শব্দ পেতে জাঙ্কুক বুঝতে পারে তে বোধহয় শাওয়ারে আছে, তাই জাঙ্কুক আর অত কিছু পাত্তা দেয় না। অপর পাশে থাকা শপিং ব্যাগটির দিকে তাকায়, সেখানে একটা চিলকুট রাখা আছে। চিলকুটটা হাতে নিয়ে জাঙ্কুক দেখতে পায় সেখানে লেখা আছে এটা তার জন্যই গিফট, তে তার মানে তার জন্য এটা কিনে এনেছে। তা দেখে জাঙ্কুক একটু মৃদু হাসে। পাগলি একটা, এই জন্যই কালকে ওরকম অজুহাত দিয়েছিল আমার কাছ থেকে আলাদা হওয়ার।
জাংকুক শপিং ব্যাগ দুটো হাতে তুলে নেয় আর পাশে থাকা কাউচে রেখে দেয়। তারপর নিজের পাঞ্জাবি খুলে বিছানায় উপর হয়ে শুয়ে পড়ে। জাংকুকের পুরো পিঠ দৃশ্যমান। জাংকুক উপর হয়ে শুয়ে নিজে একটু রেস্ট নেওয়ার চেষ্টা করে। ততক্ষণে তে টাওয়াল জড়িয়ে ওয়াশরুম থেকে বেরিয়েছে। সে তো জানেই না যে জাংকুক ফিরে এসেছে। তে জাংকুককে দেখে একটু অবাক হয়। তারপর আস্তে আস্তে নিজের ড্রেসটা হাতে তুলে নেয়, বোঝার চেষ্টা করে জাংকুক তাকে দেখছে কিনা। কিন্তু জাংকুকের চোখ বন্ধ দেখে তে দৌড়ে আবার ওয়াশরুমে ঢুকে যায়। জাংকুক চোখ বন্ধ করে থাকলেও তের অবস্থা সে ভালোই বুঝতে পারছে। সে একটু বাঁকা হাসে। তার চোখ বন্ধ অবস্থাতেই সে বুঝতে পারে যে তে টাওয়াল জড়িয়ে আছে। তাই জাংকুক আর চোখ খোলে না। কিছুক্ষণ পর তে বাইরে বেরিয়ে আসে। তের চুল থেকে টপটপ করে পানি পড়ছে। তে চুল মুছতে মুছতে জাংকুকের কাছে যায়। গিয়ে দেখে জাংকুক চোখ বন্ধ করে শুয়ে আছে। তে মনে করেছে জাংকুক বোধহয় ঘুমোচ্ছে। তাই তে জাংকুকের মাথায় একটু হাত বুলিয়ে দেয়। হাত বুলিয়ে সে আয়নার সামনে এসে নিজের চুল মুছতে শুরু করে। কিছুক্ষণ পর জাংকুক মাথা ঘুরিয়ে তের দিকে তাকায়। তের উন্মুক্ত পিঠ স্পষ্ট দেখা যাচ্ছে। তের পিছনের ফিতা বাঁধেনি। তা দেখে জাংকুক উঠে দাঁড়ায় আর আস্তে আস্তে তের পিছনে গিয়ে দাঁড়ায়। তে নিজের চুল মুছতে ব্যস্ত, কিন্তু জাংকুক যে কখন ওর পিছনে এসে দাঁড়িয়েছে তে বুঝতে পারেনি। যখন তে মাথা তুলে সামনের দিকে তাকায় আয়নাতে জাংকুককে আর নিজের প্রতিবিম্ব দেখে, তখন তের চোখ বড় বড় হয়ে যায়। ভাইয়া, তোমার ঘুম ভেঙে গেছে? আমি ঘুমোলে তো আমার ঘুম ভাঙবে, আমি তো ঘুমাইনি। তাহলে টায়ার্ড লাগছিল তাই চোখ বন্ধ করে শুয়েছিলাম। তো তুমি কিছু দেখোনি তো? কি দেখার কথা বলছিস? তে চুপ করে থাকে। তে কি বলবে? তে তো লজ্জায় সেই। জাংকুক তা দেখে একটু মৃদু হাসে আর তের জামার পিছনের ফিতাটা বাঁধতে শুরু করে। জাংকুকের হাতের স্পর্শে তে বারবার কেঁপে কেঁপে উঠছে। তে আয়না দিয়ে বারবার করে জাংকুককে দেখছে। জাংকুক এবার তের কানের কাছে ফিসফিস করে বলে, যদি কিছু দেখেও থাকি, দেখলে সমস্যা কি? আজ নয় তো কাল আমি তো দেখবই। তে এবার পাচ্ছে না লজ্জায় মাটির নিচে ঢুকে যেতে। তে তাড়াতাড়ি জাংকুকের কাছ থেকে সরে ধাক্কা দিয়ে জাংকুককে নিজের কাছ থেকে একটু দূরে সরিয়ে দেয়। জাংকুক এবার অট্টহাসিতে ফেটে পড়ে। তারপর জাংকুক তের কাছে এসে তের চুলগুলো কানের পিঠে গুঁজে দিয়ে বলে, বেশি সাজতে হবে না, শুধু হালকা করে ঠোঁটে একটু লিপস্টিক দিবে আর চোখে কাজল। এর বেশি আর কোনো কিছু যাতে আমি তোর মুখে না দেখি। তে বাথরুমের মতো মাথা নাড়ায় আর রুম থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর তে আবারও জাংকুকের রুমে ফিরে আসে। জাংকুক তের দিকেই তাকিয়ে আছে। কি হয়েছে ভাইয়া? আমার চুলের ফুলগুলো গুজে দিবে? এই বলেই তে নিজের হাতে থাকার দুটো গোলাপ জাংকুকের দিকে এগিয়ে দেয়। জাংকুক তের দিকে তাকিয়ে বলে, ফুল আমি তোর চুলে গুজে দিতে পারি, কিন্তু এই ফুল নিয়ে তুই বাড়ির বাইরে এক পাও রাখতে পারবি না। যদি পা রাখিস তোর ঠ্যাং ভেঙে রেখে দেবো আমি। তে সাথে সাথে মাথা নাড়ায়। জাংকুক তের কাছে এগিয়ে আসে। তের হাত থেকে ফুল নিয়ে তের চুলে গুজে দেয়। তে একটু হাসে আর জাংকুককে জড়িয়ে ধরে। জাংকুকও তেকে জড়িয়ে ধরে তের মাথায় হাত বুলিয়ে দেয়। জাংকুক ভাইয়া, তুমি না অনেক ভালো। আচ্ছা, তুমি আমার সাথে এত ভালো ব্যবহার কেন করো বলো তো? কারণ তুই আমার বাধ্য লক্ষ্মী, এজন্যই আমি তোকে এত ভালোবাসি। তে এবার জাংকুকের পায়ে হাত দিয়ে সালাম করতে নেয়। সাথে সাথে জাংকুক তেকে থামিয়ে দেয়। ওকে সালাম করতে না দিয়ে সোজা করে দাঁড় করিয়ে বলে, এসব কি? ঈদে বড়দের সালাম করতে হয়, আর তুমি আমার বড়, আমি তোমাকে সালাম করতেই পারি। তোর আমার পায়ে হাত দিয়ে সালাম করতে হবে না, মুখে সালাম করলেই হবে। তে একটু মৃদু হাসে আর জাংকুককে মুখে সালাম করে। জাংকুক তের সালাম গ্রহণ করে আর নিজের পকেট থেকে 1000 টাকা বের করে তের হাতে ধরিয়ে দেয়। এটা তোর সালামি, তোকে আমি টাকা দিয়ে বা কি করব? আমার ব্ল্যাক কার্ড তোর কাছে, অতএব তোকে সালামি দেওয়া আর না দেওয়া একই। তে একটু মৃদু হাসে আর রুম থেকে বেরিয়ে যায়। জাংকুক তের দেওয়া ড্রেসটা পরে নিচে নেমে আসে। সবাই হাঁ করে জাংকুকের দিকে তাকিয়ে আছে। জাংকুক দেখতে সুদর্শন। আজকে যেন সাদা ড্রেসে জাংকুককে আরও মারাত্মক লাগছে। তা দেখে জিন জাংকুকের কাছে এসে জাংকুকের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আমার ছেলেকে একদম রাজপুত্রের মতো লাগছে। জিনের কথায় জাংকুক মৃদু হাসে। পাশ থেকে সুগা ফোড়ন কেটে বলে,
কিরে জাঙ্কুক, তুই তো আমার সাথেই শপিং করেছিস, আর আমরা শপিং করার সময় তুই জানিয়েছিস, আমিও তাই নিয়েছি। তুই তো এই ড্রেসটা নিসনি, তাহলে এটা কোথা থেকে আসলো? এটা তে আমাকে দিয়েছে। ওই হয়ে তে দিয়েছে। এই বলে সুগা হাসতে শুরু করে, বাকি কাজিনরাও খিলখিল করে হাসছে। জাঙ্কুক তীক্ষ্ণ দৃষ্টিতে সুগার দিকে তাকায়, তা দেখে সুগা চুপ হয়ে যায়। জিনয় একটু মৃদু হেসে জাঙ্কুকের মাথায় হাত বুলিয়ে দেয়। কিছুক্ষণ পরে জাঙ্কুক আর সুগা দুজনে লাঞ্চ করে বেরিয়ে পড়ে। বিকালে চেয়ারম্যান বাড়ি যেন ঈদের আনন্দে মেতে উঠেছে। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীতে চেয়ারম্যান বাড়ি জমজমাট। চেয়ারম্যান RM সাহেব কয়েকজন নেতা আর তার সপরিবারে দাওয়াত দিয়েছিল। তারা এখন সবাই চেয়ারম্যান বাড়িতে উপস্থিত। চেয়ারম্যান RM সাহেব সবাইকে নিয়ে লিভিং রুমে বসে আড্ডা দিচ্ছিল। তখন তে আর জিমিন কোনো একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি করে। তে আর জিমিন পুরো করিডোর দিয়ে ছোটাছুটি করছে দোতলায়। নিচে লিভিং রুমে বসে দুজোড়া চোখ তেকে অনবরত দেখেই চলেছে। তে সেদিকে খেয়ালই করেনি। আসলে RM এর ইনভাইট করা গেস্টদের মধ্যে একজন গেস্টের ছেলের নজর আটকে যায় তের দিকে। প্রোগ্রাম হাঁ করে তেকে দেখছে। তে দোতলার করিডোর দিয়ে ছোটাছুটি করছে। তখন জাঙ্কুক বাড়িতে প্রবেশ করে। আসলে সে বিকালবেলায় এসেছে, তার কারণ হচ্ছে তে বলেছিল যে আজকে সে জাঙ্কুকের সাথে ঘুরতে যাবে, আর জাঙ্কুকও বলেছে যে তাকে নিয়ে ঘুরতে বেরোবে। তাই জাঙ্কুক বিকালে বন্ধুবান্ধবের আড্ডা ছেড়ে এখানে আসে। কিন্তু এখানে এসে যা দেখতে পায় তা দেখে জাঙ্কুকের চোয়াল শক্ত হয়ে যায়। জাঙ্কুকের রাগ যেন তত্তর করে বাড়ছে। তারপরও নিজের বাবার কথা চিন্তা করে জাঙ্কুক নিজেকে স্বাভাবিক করে আর লিভিং রুমে এসে দাঁড়ায়। জাঙ্কুক লিভিং রুমে দাঁড়ানোর সাথে সাথে তের করিডোরে যেন ছোটাছুটি বন্ধ হয়ে যায়। তে জাঙ্কুকের উপস্থিতি বুঝতে পারে, জাঙ্কুক যে এসেছে সেটা সে বুঝতে পারে। তে আস্তে করে করিডোর এক সাইডে দাঁড়িয়ে জাঙ্কুকের দিকে তাকায়। তা দেখে জাঙ্কুক একটু মৃদু হাসে আর হাতের ইশারা করে তেকে। তে সাথে সাথে দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। জাঙ্কুক দু হাত বাড়িয়ে দেয়। তে সে জাঙ্কুককে জাপটে জড়িয়ে ধরে। সবাই এই কাণ্ড দেখে হতবাক। এভাবে জাঙ্কুককে তেকে এভাবে জড়িয়ে থাকতে দেখে সবাই হাঁ করে তাকিয়ে আছে। আরেন তো বোঝার চেষ্টা করছে তার ছেলে করছে কি, কারণ সে জানে যে জাঙ্কুক যদি কিছু না বলে তে কখনোই কিছু করবে না। তার মানে জাঙ্কুকই তেকে আসতে বলেছে, আর তে তাই তো এসে ওকে এভাবে জড়িয়ে ধরেছে। জাঙ্কুকের এসবের পাগলামির কারণটা কি RM বোঝার চেষ্টা করছে। তুমি এসেছো? আমি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি তুমি জানো? সরি, একটু দেরি হয়ে গেল, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছিলাম তো। তুই রেডি? আমি তো কখন থেকে রেডি হয়ে বসে আছি। তুমি আসছিলে না বলে আমি জিমিনের সাথে কথা বলছিলাম, কিন্তু জিমিন আর সুগা ভাইয়ের সাথে কথা বলা নিয়ে জিমিন রেগে যায় আর আমাকে দৌড়াতে শুরু করে। আচ্ছা হয়েছে, তোর এসব না দিস, আমি পরে শুনবো। এখন চল, বেরোতে হবে তো। দাঁড়াও, আগে ফুলগুলো তো খুলে দাও। তুমি না বলেছো আমি ফুল নিয়ে যদি বাইরে যাই তাহলে তুমি আমার ঠ্যাং ভেঙে রেখে দেবে, এখন তুমি আমাকে এভাবে নিয়ে যাচ্ছ? তের কথায় জাঙ্কুক মৃদু হাসে। সে তো তেকে কথাটা এমনিতেই ভয় দেখানোর জন্য বলেছিল, কিন্তু তে যে কথাটা সত্যি সত্যি মনে রাখবে জাঙ্কুক সেটা ভাবতে পারেনি। জাঙ্কুক অনেকটা খুশি হয়ে যায়। তের চুল থেকে আস্তে করে ফুলগুলো খুলে নিজের পকেটে নিয়ে নেয়। তা দেখে তে বলে, ফুলগুলো নষ্ট হয়ে যাবে তো। হলে হোক, আমি নতুন করে কিনে দেব। সত্যি? থ্যাংক ইউ। এই বলেই তে জাঙ্কুককে আবার জড়িয়ে ধরে। জাঙ্কুক তের মাথায় হাত বুলিয়ে দেয়। RM বোঝার চেষ্টা করছে যে হচ্ছে কি, তার ছেলে এমন পাগলামি কেন করছে। সে তের সাথে তো কথা বলছে, কিন্তু জাঙ্কুকের চোয়াল শক্ত। RM তার ছেলেকে বুঝতে পারবে না এমনটা তো না। সে বুঝে ফেলেছে যে তার ছেলে এসব করছে, তার পিছনে কোনো না কোনো কারণ আছে। তখন RM জাঙ্কুকের দৃষ্টি দেখে যে জাঙ্কুক কোন দিকে তাকিয়ে আছে। পরবর্তীতে দৃষ্টি অনুসরণ করে RM দেখতে পায় যে জাঙ্কুক বোগামের দিকে তাকিয়ে আছে। তার মানে বোগাম তের দিকে তাকিয়েছিল। আর জাঙ্কুকের এসব পাগলামির কারণও এবার RM বুঝতে পারে। তা দেখে RM একটু হাসে। সে জানে তার ছেলে কতটা পাগল তের জন্য, আর তার প্রমাণ আজকে সে লিভিং রুমে সবার সামনেই দিয়ে দিল। জাঙ্কুক বাবা, তুমি কি কোথাও যাচ্ছো? হ্যাঁ বাবা, তেকে নিয়ে একটু বেরোনোর কথা ছিল। যাওয়ার আগে তোমার সিওজন আঙ্কেল আর তার সপরিবারে এখানে এসেছে, তাদের সাথে দেখা করে যাও। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন?
আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি বাবা। তা এই মেয়েটা কি? ও ও হচ্ছে তে, আমার ছোট ভাই। দেহ পাচ্ছে না, ওর বড় মেয়ে। ও আচ্ছা, ভাই বোন তাহলে। বোগামের এমন কথায় জাংকুক এবার রেগে যায়, তারপরও নিজেকে শান্ত করে বলে, ও আমার বোন না, আমার ফিয়ান্সে। আরএম সাহেব, জাঙ্কুক বাবা কি বলছে? ও ঠিকই বলছে, আসলে ওদের দুজনের বিয়ে ঠিক হয়ে আছে অনেক আগে থেকেই। তে মামুনি এখনো পড়াশোনা করছে, সামনে ওর পরীক্ষা, তাই আর কি আমরা বিয়ের বিষয়টা কিছুদিনের জন্য পিছিয়ে দিয়েছি। ওর পরীক্ষা শেষ হলে ওদের বিয়ে। দ্যাটস গুড। জাঙ্কুক বাবা, বিয়েতে দাওয়াত দিও, আমরা সবাই আসবো। থ্যাংক ইউ আঙ্কেল। তারপর জাংকুক থেকে নিয়ে বাসা থেকে বেরিয়ে যায়। ওদের পিছু পিছু ওদের বাকি কাজিনরাও চলে যায়। ওরা সবাই সারাদিন অনেক ঘোরাঘুরি করে। রাতের বেলা জাংকুক লিভিং রুমে সবাইকে একসাথে জড়ো করে আর বলে, বাবা, দাদু, তোমরা সবাই যেহেতু এখানে আছো, একটা কথা আমি জানাতে চাই। আমাদের অনেক আত্মীয় স্বজন আছে। এখন যেহেতু সবাই এখানে একসাথে হয়েছে ঈদ উপলক্ষে, তাহলে কেন না কালকে আমি আমার আর এঙ্গেজমেন্টটা সেরে ফেলি? জাংকুকের এমন হঠাৎ প্রস্তাবে সবাই অবাক হয়, কিন্তু পরবর্তীতে সবাই খুশি হয়ে যায়। জাংকুক তের দিকে তাকিয়ে মৃদু হাসে। তে লজ্জা পায়, মাথা নিচু করে ফেলে আর সেখান থেকে দৌড়ে পালায়। তেকুক ছাদের দোলনায় বসে আছে। জাংকুক তের পাশে বসে আছে। তে জাংকুকের কাঁধে মাথা রেখে চাঁদের দিকে তাকিয়ে আছে। তে পাখি, তোকে খুব জলদি আমি আমার করে নেব। আমি অপেক্ষায় রইলাম তোমার হওয়ার। সো আমার কিউট ওশেন স্টাররা, ঈদ উপলক্ষে এই স্টোরিটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক।